শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি দিয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে হাসি মুখে ফেরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। খণ্ডকালীন এই সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আগেই প্রস্তাব করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। জানিয়ে দেওয়া হয়েছে ১৫ সদস্যের তালিকাও। সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন। হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা ২৪ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারব। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১৩ সমন্বয়ক, ছিলেন ২ শিক্ষকও। তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের বৈধতা আর সময়সীমার বিষয়টি। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। বর্তমান পরিস্থিতিতে সব ধরনের অরাজকতা ঠেকিয়ে শৃঙ্খলা ধরে রাখতে দেশের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান সমন্বয়করা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর রাস্তাঘাটের অবস্থা গুলশান ১ থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। ওবায়দুল, সড়কের অবস্থা কেমন দেখছেন? সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব আনসার বাহিনীকে বিভিন্ন দেখতে পেয়েছি যে আনসার সদস্যের পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু সেখানে তাদের সঙ্গে যোগ দিয়েছে এবং পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা যাচ্ছে। আর এখন দেখছি গুলশান ১ নম্বর সিগন্যালে এবং সেখানে আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আনসার বাহিনীর সঙ্গে শিক্ষার্থীরা এখানে দায়িত্ব পালন করছে। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা এতদিন ধরে যে আন্দোলন করে যাচ্ছে, তারা যে কষ্ট করেছে সরকার এবং দেশের জন্য এবং সেই কষ্টটি তারা আসলে এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন, যাতে নতুন একটি সরকার গঠনের পর তারা সেই দায়িত্ব সেই নতুন সরকারকে তারা দিতে পারেন। সেই কারণে তারা এখন পর্যন্ত কষ্ট করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এবং সিগন্যালে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে এবং এই সড়ক দিয়ে যারা যে সমস্ত গাড়ি চলাচল করছে এবং যে সমস্ত চলাচল করছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে অন্য সময়ে ট্রাফিক পুলিশ যে দায়িত্ব পালন করেছিল তাকে তারা এখন স্বস্তি প্রকাশ করেছে এই কারণে যে সেই সময় অনেক তারা অকারণে কাগজপত্র তল্লাশি এবং লাইসেন্স তল্লাশি নামে তারা সৃষ্টি করেছিল, এমন তারা আমাদের করেছে। কিন্তু এখন তারা স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলাচল করতে পারছে, কিন্তু এখন তারা স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলাচল করতে পারছে, কোনো ধরনের কোনো ভোগান্তি নেই। এই জন্য তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করছে। রাজধানীর সবগুলো পয়েন্টেই কিন্তু একই অবস্থা, স্বাচ্ছন্দ্যে সব গাড়ি চলাচল করছে, কোথাও কোনো ট্রাফিক জ্যাম কিংবা কোনো ভোগান্তি কোথাও লক্ষ্য করেনি। সুমাইয়া, ধন্যবাদ ওবায়দুল। রাজধানীর রাস্তাঘাটের অবস্থা জানাচ্ছিলেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির।
নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পর এবার পুলিশের আরও 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক, সিআইডির উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইদুল হাসানকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন আর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। নরসিংদী থেকে সবশেষ অবস্থা কিছুক্ষণ আগে জানিয়েছেন বদরুল আমিন চৌধুরী। সরকার পতনের পর থেকেই কিন্তু যতই দিন যাচ্ছে নরসিংদীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে আজকে আমরা লক্ষ্য করেছি যে স্কুল কলেজ যেহেতু খুলে গেছে, সেখানে কিন্তু ছাত্রছাত্রী অভিভাবকরা তারা তাদের স্বাভাবিক কার্যক্রম যেমনি চালাচ্ছেন। অফিস আদালতও কিন্তু খুলেছে। অফিস আদালতে যারা কর্মরত রয়েছেন তারাও তাদের স্বাভাবিকভাবে তারা তাদের কর্মস্থলে যেতে পেরেছেন এবং কর্মচাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যান চলাচল কিন্তু ক্রমেই বাড়ছে। কিছুদিন গত 2 দিন কিন্তু বড় বাস বা যাত্রীবাহী বাসের চলাচল কিছুটা কম থাকলেও আজকে তার উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং প্রচুর পরিমাণে যাত্রীবাহী বাস এবং মাল পরিবহনকারী যে সমস্ত ট্রাক রয়েছে সেগুলো চলাচল লক্ষ্য করছি। ব্যক্তিগত যানবাহনেরও চলাচলে আধিক্য আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সার্বিকভাবে বলা চলে যে নরসিংদীর যে স্বাভাবিক কর্মচাঞ্চল্য জীবন সেগুলো কিন্তু এখন স্বাভাবিক হচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু পুলিশ বিভাগ তারা কর্মবিরতিতে রয়েছে, সেহেতু এই ট্রাফিক পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আনসারদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্কাউট সহ বিভিন্ন সংগঠন কিন্তু মাঠে নেমেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন হল এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। খোলার পরের অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন? আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে, এখানের 3য় তলায়। এখানকার ছাত্ররা আমাকে বলছে যে এই যে আমার পেছনের যে করিডোরটা, এটাকে তারা মন্ত্রীপাড়া হিসেবে অভিহিত করে থাকে। কারণ এখানে যে কটা রুম আছে সবগুলো কক্ষেই এতদিন যে ক্ষমতাসীন দল ছিল ছাত্র আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এক একটি রুমে এক একজন করে অবস্থান নিত। তো এই কারণে তারা এটার নাম দিয়েছিল মন্ত্রীপাড়া। এখন আজকে সকাল থেকে কিছু ছাত্র এসেছে, তারা এসে বিভিন্ন রুমগুলোতে যারা বৈধ ছাত্র, হল থেকে প্রশাসন থেকে যাদেরকে ছাত্র হিসেবে রুম দিয়েছিল, তারা এসে এক এক করে তাদের রুমগুলোতে উঠছেন এবং প্রায় প্রত্যেকটা দরজার সামনে তারা তাদের একটা কাগজে কলম দিয়ে লিখে রেখেছে যে এখানে বৈধ ছাত্র উঠেছে এবং তারা এখানে অবস্থান করবে, দয়া করে অন্য কেউ প্রবেশ করবে না। হয়তো আমার পেছনে দেখতে পারবেন যে যারা এর আগে যারা দখল করেছিল তাদের মালামাল বাইরে বের করে ফেলে দিয়েছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতেও কিন্তু একই অবস্থা, যে এতদিন যারা ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরেও হলগুলো দখল করে রেখেছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং সাধারণ যারা ছাত্র এতদিন গণরুমে ছিল, কষ্ট করেছিল, তারা এখন হলগুলোতে উঠে এসেছে। এবং আজকে এই জহুরুল হক হলের যারা কর্তৃপক্ষ এবং ছাত্র যারা আছে তারা মিলে বিকেলে একটা মিটিং করবে এবং এই মিটিং থেকে তারা যেটা আমি জানতে পেরেছি যে কর্তৃপক্ষের কাছে একটা দাবি করবে যে এইখানে যেন ছাত্র রাজনীতি না হয়, কোনো আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ এরা যেন কেউ এসে আবার নতুন করে উঠতে না পারে, এই জন্য তারা সতর্ক পাহারায় থাকবে। এবং একই সঙ্গে তারা চাচ্ছে যে শিক্ষক যে রাজনীতি, এই রাজনীতিও যেন বন্ধ হয়। কারণ তারা বলছে যে শিক্ষক রাজনীতির কারণেই হলগুলোতে ছাত্রদেরকে ঠিকভাবে বরাদ্দ দেওয়া হয় না। এই ছিল আমার কাছে। ধন্যবাদ নিয়াজ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরবর্তী অবস্থা জানালেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। গেল কয়েকদিনের চেয়ে দেশের বিভিন্ন জেলায় জনজীবন অনেকটা স্বাভাবিক হয়েছে। গাজীপুর ও নরসিংদী সহ বিভিন্ন জেলায় সড়ক মহাসড়কে আন্তজেলা বাস, মিনি বাস ও দূরপাল্লার বাস চলাচল করছে। গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা খুলে দেওয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তায় কাজ করছেন নিজস্ব নিরাপত্তা কর্মীর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। এছাড়া গেল কয়েকদিনের চেয়ে দোকানপাট ও কাঁচা বাজার সহ বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি বেড়েছে। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি কিছুটা কম। আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। রয়েছে সেনাবাহিনীর টহল।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশ ঘিরে রাত থেকেই প্রস্তুতি চলছে। সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা নয়াপল্টনে উপস্থিত হতে শুরু করেছে। তারা স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো নয়াপল্টন এলাকা। সমাবেশে যোগ দিচ্ছেন দীর্ঘদিন কারাগারে বন্দী থাকা নেতাকর্মীরা। বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা এরই মধ্যে উপস্থিত হতে শুরু করেছেন। নয়াপল্টন থেকে বিএনপির আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনায়েন তানভীর। বিএনপির নেতাকর্মীরা কি সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেছেন? বিএনপির নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে শুরু করেছেন। আমার পেছনে এরই মধ্যে নয়াপল্টন কার্যালয়ের যে সামনের সড়কটি এরই মধ্যে কিন্তু অনেকটাই ভরে গিয়েছে। ঠিক কার্যালয়ের সামনে একটি বড় মঞ্চ করা হয়েছে, বেশ বড় আকারের মঞ্চ করা হয়েছে। এখানে দলের যে সিনিয়র নেতারা তারা এখানে বক্তব্য দিবেন। সেই মূল মঞ্চের ঠিক পেছনে একটি এলইডি বসানো হয়েছে এবং একটি মনিটর বসানো হয়েছে, যেই মনিটরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি এখানে আজকে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। এছাড়াও এই সমাবেশটির সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অন্যান্য সিনিয়র নেতারা। সমাবেশটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা, কিন্তু সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন এবং তারা রাজধানীর বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসে জমা হয়েছেন এবং তারা তাদের যে দীর্ঘদিনের যে দলীয় স্লোগানগুলো সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং তারা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন দ্রুত দেশে ফিরে আসেন তারা এই স্লোগান দিচ্ছেন। শুধু এই নয়াপল্টন সামনের সড়কই নয়, এর আশেপাশের গলিতেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করতে শুরু করেছেন এবং সমাবেশটি যখন শুরু হবে তখনই তারা এখানে এসে অবস্থান নেবেন। এবং বিএনপির মঞ্চ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে। কোন দল কোথায় দাঁড়াবে, কোন সংগঠন কোথায় দাঁড়াবে তাদের জন্য স্পট নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই মূল মঞ্চের কাছ থেকে সরে তাদের নির্ধারিত জায়গাতে চলে যেতে বলা হয়েছে। তারা যেটি বলছেন যে এইদিকে তারা নাইট অ্যাঙ্গেল থেকে শুরু করে কাকরাইল মোড়ের দিকে তার জনসভার বিস্তৃত হবে এবং এদিকে তারা মতিঝিল নটরডেম পর্যন্ত তাদের জনসমাগম আজ বিস্তৃত হবে, এমনটাই তারা বলছেন, যাতে এই দীর্ঘদিন পরের এই জনসভাটি যেন কোনো বিশৃঙ্খল না হয়। বারে বারে মঞ্চ থেকে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সেই নেতাদের অনুরোধ করা হচ্ছে যে তাদের কর্মীদের শান্ত রাখতে এবং নিয়মটা যেন মেনে থাকা হয়, যেমন শান্তিপূর্ণভাবে সমাবেশটি যেন শেষ হয়, এমনটি চাইছেন এখানকার যারা মঞ্চে থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। তো দুপুর 2টায় এখানে সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশের প্রধান অতিথি হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ধন্যবাদ তানভীর। আন্দোলন কমপ্লিট শাটডাউন, ইন্টারনেট বন্ধ, কারফিউ, সাধারণ ছুটি, সহিংসতা এবং সবশেষ সরকার পতন, টালমাটাল দেশের পরিস্থিতি। এর সাথে বিদেশিদের আস্থার সংকটে শঙ্কায় তৈরি পোশাক শিল্প খাত। ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত সহ অন্য দেশগুলোর সাথে প্রতিযোগিতা করে রপ্তানি ক্রয়াদেশ পেতে পিছিয়ে পড়ার শঙ্কা জানিয়েছে সব পক্ষের সহায়তা চেয়ে এ শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বিজিএমইএ। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। প্রায় বিরামহীন খাটুনির পর এই সেলাই শিল্পীদের তৈরি করা বেশিরভাগ পণ্যের গন্তব্য ইউরোপ, আমেরিকা। এসব দেশে সামনের সামার সিজন বা জানুয়ারি-মার্চ মাসের জন্য পোশাকের বড় ক্রয়াদেশ আসার সময় এখন। কিন্তু এ সময়ে দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে এ খাতে। কমেছে বিদেশি ক্রেতাদের পোশাকের কার্যাদেশ, এতে শঙ্কায় রপ্তানিকারকরা। আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি
ক্যান্সেলেশন দিকে যাবে। আপনারা জানেন আমাদের বিজনেসটা কিন্তু একটা টাইম বাউন্ডের মধ্যে চলে। এখন নির্দিষ্ট টাইমে যদি আমরা প্রোডাকশন করে যদি আমরা গুডসটা যদি বাইরের কাছে হ্যান্ড ওভার করতে না পারি, তারা যদি সেলে যদি তুলতে না পারে, তাহলে কিন্তু এই অর্ডারটা সম্পূর্ণ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো কেউ ইনভেস্ট করে যদি তার লসের দিকে কেউ যাবে না। এটা যদি দীর্ঘায়িত হয়, যে আমরা ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে ওঠার আগে কিন্তু আমরা আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাব। যেটা কিনা বর্তমানে আমরা যেটা বহির্বিশ্বে আমাদের যেটা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যখন সর্বোচ্চ বিদেশি অর্ডার আসার সময় তখন দেশে চলছে চরম অস্থিরতা। এমন বাস্তবতায় নেতিবাচক প্রভাব পড়ছে বিদেশি ক্রেতাদের মধ্যে। এখন ঘুরে দাঁড়াতে দ্রুত কার্যকর সরকার ও সরকারের বহুমুখী উদ্যোগ চান তৈরি পোশাক শিল্প মালিকরা। আমরা এই যে বিজনেসটা করি, এটা শুধুমাত্র আমরা নিজেরাই নিজেদের কম্পিটিটর না, আমাদের কম্পিটিটর হচ্ছে যে বহির্বিশ্বে, ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, ইন্ডিয়া, এরা এবং ইভেন পাকিস্তানও আমাদের কম্পিটিটর। তো এই বাংলাদেশে যদি এরকম আনরেস্ট চলে, তাহলে কিন্তু অবভিয়াসলি অর্ডারগুলো কমে যাবে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, ধ্বংসাত্মক কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সারা দেশের প্রায় 40 লাখ আর চট্টগ্রামে প্রায় 7 লাখ কর্মী কাজ করে তৈরি পোশাক শিল্পে। রাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। ভরা মৌসুমে নোয়াখালীর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না জালে। যারা জাল নিয়ে নদীতে নামছেন, হতাশ হয়ে ফিরছেন তারা। খরচের টাকাই উঠছে না তাদের। অলস বসে আছেন বেশিরভাগ আড়তদার। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অলস বসে আছেন মাছের আড়তদাররা। আড়তে নেই ক্রেতা বিক্রেতাদের জমজমাট হাকডাক। দু একজনের কাছে মাছ এলেও তা খুবই কম। নোয়াখালীতে মেঘনা নদীর পাশে সব আড়তে প্রায় একই অবস্থা। ভরা মৌসুমে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। জাল নিয়ে নদীতে নেমে যা পাচ্ছেন তা দিয়ে খরচই উঠছে না। মৌসুমের অর্ধেক সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় হতাশ হয়ে পড়েছেন জেলেরা। সিজনের অর্ধেক শেষ, আমরা নদীর যাইতে আসি, নদীর যায় ঠিক মতন মাছ পাই না। এখন মাছ একটু কম, এই হিসাবে পোষায় কম। আমাদের মাছের সিজন অনেক খারাপ। আমরা যে পরিমাণে টাকা খরচা করে জাল সাবার করেছি, ওই পরিমাণে কোনো মাছ নেই। এ সময় জাল নিয়ে সবার নদীতে থাকার কথা, কিন্তু লোকসানের ভয়ে অনেক জেলে নদীতেই নামছেন না। জাল বুনে দিন কাটছে তাদের। অনেকে দাদন ও ঋণের কিস্তি চালাতে হিমশিম খাচ্ছেন। মৌসুমের শুরুতে জাল ও ট্রলার মেরামত করে নদীতে নামার পর এখনও লাভের মুখ দেখতে পাননি বেশিরভাগ জেলে। আমরা প্রতিদিন নদীতে যাই, আমার 8-10 হাজার টাকার মতো খরচ হতে আছে, কিন্তু মাছ পাই কম। মাছ বেশি 10,000, 8,000, 7,000, মানে এতে আমাকে কোনো মতে পোষে না। এই বছর আমি এখনো অবগতির থেকে এক জুড়ি মাছ ঢাকা অবাধ সিটান পাঠাইতে পারিনি। আমাদের অবস্থান খুবই খারাপ এবং নৌকা ব্যবসায়ীদের অবস্থানও খুবই খারাপ। মাছ নদীতেই কম, দৈত্য পারে না, তারা খুব বেকায়দার মধ্যে আছে। এই মুহূর্তে এরা যেন জীবনযাপন করব, এই অবস্থা তাদের নাই। দেনা ফেনা করে শুধু রুসে ধান উসে বাদাম রুসে টিয়াল হয়ে তারা কিছু বাকি ঝুঁকি দেশ ফেরবার ওই জন্য চলে গেছে। বোট মালিকেরাও এখন বোট টোট হালাইতেই চলে গেছে। তবে মৎস্য অধিদপ্তর বলছে মৌসুম এখনো শেষ হয়ে যায়নি। আবহাওয়া অনুকূলে আসলে সামনের দিনগুলোতে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন মৎস্য কর্মকর্তা। আমি আশা করি যেহেতু মৌসুমটা এখনো শেষ হয় নাই, সামনে আমাদের আরো অনেকটা সময় রয়ে গেছে, তারা যথাযথ পরিমাণ মানে যা পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাছ তারা সমুদ্র থেকে কিংবা আশেপাশের নদী থেকে আহরণ করতে পারবে। আর আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেও আমাদের একটা 65 দিনের একটা নিষেধাজ্ঞার সময় ছিল। এই নিষেধাজ্ঞা পিরিয়ডটা দেওয়া হয় এই জন্য যেন সামুদ্রিক মাছ যা আছে, ইলিশ ও অন্যান্য মাছ, এদের যেন সুষ্ঠু প্রজনন এবং সুষ্ঠুভাবে বৃদ্ধি ঘটে। কাজে আমরা আশা করি এই ব্যান পিরিয়ড পাওয়ার পরবর্তী এখন যে সময়টা চলছে, এই সময়টা যারা হচ্ছে যে মৎস্যজীবী মানুষ আছে তারা সঠিকভাবেই মানে মাছ আহরণ করতে পারবে সমুদ্র থেকে। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস ইলিশের ভরা মৌসুম। দ্রুত জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ, পুষিয়ে নিতে পারবেন ক্ষতি, আশা করছেন জেলেরা। মাছরাঙা নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।